বর্তমানে আজকে করোনা মহামারী দিয়ে যাচ্ছে, তার পাশাপাশি কিন্তু আরেকটা অভিশাপ আমাদের উপর দিয়ে আসে, সেটা হচ্ছে বেকারত্বের একটা মহামারী। তো এই বেকারত্বের মহামারী থেকে যদি আমরা দেশ এবং জাতিকে, বিশেষ করে যুবকদের যদি আমরা মুক্ত করতে চাই, আজকে আমাদের ঘরে ঘরে, আপা সুন্দর করে বলেছেন আপনি, যে ঘরে ঘরে, ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়নে ইউনিয়নে আমাদের উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। আজকে আমি গর্বের সাথে বলতে পারবো যে আজকে আমরা 2500 উদ্যোক্তা এই 6 মাসের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দোয়াতে আমরা সৃষ্টি করতে সক্ষম হয়েছি। তার পাশাপাশি আমরা 7000 মানুষকে এই অর্থনৈতিক কর্মসূচির সাথে আমরা অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছি। বাংলাদেশের 86,000 গ্রামের ভিতরে আমরা 12,000 গ্রামে আমাদের অর্থনৈতিক কর্মসূচি পৌঁছে দিয়েছি। বাংলাদেশের 4,554টি ইউনিয়নের ভিতরে আমরা 2,200 ইউনিয়নে আমাদের কর্মসূচি পৌঁছে গিয়েছে। বাংলাদেশের 327টি পৌরসভার ভিতরে আমরা 120টি পৌরসভাতে আমাদের অর্থনৈতিক কর্মসূচি পৌঁছে দিয়েছি। তার পাশাপাশি বাংলাদেশের 12টি মহানগরের মধ্যে 465টি মহানগর ওয়ার্ডের মধ্যে আমরা ইতিমধ্যে আমরা 180 মহানগর ওয়ার্ডে আমাদের এই অর্থনৈতিক কর্মসূচির সমাধান যাত্রা আমরা পৌঁছে দিয়েছি। আপনাদের জন্য, আপনাদের খেদমতে নিয়োজিত থাকার জন্য, আপনাদের জীবন মানের উন্নতির জন্য, বিশেষ করে যারা লাঞ্ছিত, যারা বঞ্চিত, যারা অপমানিত, যারা নিপীড়িত, তাদের পাশে যাতে দাঁড়াতে পারি, তাদের ভাগ্য পরিবর্তন যাতে উন্নয়ন করতে পারি, তাদের জীবন মানের যাতে উন্নয়ন করতে পারি এবং তাদের অর্থনৈতিক মেরুদণ্ড যাতে শক্তিশালী করতে পারি, এর জন্যই আপনাদের খেদমত যাতে সঠিকভাবে করতে পারি, তার জন্য দর্শক শ্রোতাদের কাছে আমি আপনারা দোয়া করবেন যাতে গরিব মেহনত মানুষের পাশে দাঁড়াতে পারে। আমাদের উদ্দেশ্য, লক্ষ্য, আদর্শ একটাই, সৃষ্টি সৃষ্টি সৃষ্টি। এবং এই সৃষ্টির সোনালী সংগ্রামে আমি আশা করি যে সম্মিলিত যারা আমার বিশেষ করে যারা যুবক যারা আছে, তারা, আমি চাই যে তারা অন্তর্ভুক্ত হয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হন। চাকরির পিছনে দৌড়াবেন না আপনারা। আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে আহ্বান থাকবে যে আপনারা উদ্যোক্তা হন, বরং আপনারা চেষ্টা করেন আরো কাউকে আপনারা কি কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন নাকি। চমৎকারভাবে আপনি বলছিলেন এবং আমি অবাক দৃষ্টিতে শুনছিলাম যে একজন নতুন উদ্যোক্তার মুখ থেকে এত বড় একটা স্বপ্ন, এবং আপনি শুধু স্বপ্ন না, আপনি করে দেখাচ্ছেন। আমি একদম ক্ষুদ্র পরিসর মানুষ আপা, আমি একদম ক্ষুদ্র পরিসর মানুষ। পার্টি সিনিয়র ভাইস চেয়ার নির্বাচিত হয়েছি 2018 সালে 26শে জুলাইতে। তো পার্টি নেতাকর্মীরা যারা আজকে আমার বক্তব্য যারা আপনারা শুনতেছেন, আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা আমার রক্তের যারা পরিবার, তাদের চেয়ে আপনারা 1000 গুণ বেশি আপনারা আমার কাছে আপন। এবং এই যে নৈতিক কর্তব্য, এই যে আমার ইমানি কর্তব্য, দেখেন আমি বিদেশে থাকতে পারতাম, আমি বিদেশে চাকরি করতে পারতাম, ভোগ বিলাসিতা করার জন্য যথেষ্ট আমাদের এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যথেষ্ট আমাদের দান করেছে ভোগ বিলাসিতা করার জন্য। কিন্তু আমার দেশের জন্য, জাতির জন্য, বিশেষ করে গরিব মেহনত মানুষের জন্য একটা ইমানি কর্তব্য যেটা আছে, আল্লাহ রাব্বুল আলামিন একদিন আমার জীবনের শেষ প্রান্তে গিয়ে, আমার যখন জীবনের শেষ নিঃশ্বাসটুকু আমি ত্যাগ করব, আল্লাহর দরবারে যাতে গর্বের সাথে বলতে পারি যে গরিব মেহনত মানুষের জন্য জীবনটাকে উৎসর্গ করতে পেরেছি। তারপর আবার বলছি আমি একদম ক্ষুদ্র পরিসর মানুষ আপা, কিন্তু আমার স্বপ্ন অনেক বড়। ডক্টর সাইমা মীর ফয়সাল, তিনি এত সুন্দর বক্তব্য উপস্থাপন করেছেন এবং আমি এসে শুনলাম যে উনি 23 বছর 10 মাসে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। কার্ল মার্কস লাভ করেছেন 24 বছর 6 মাসে। আপনি কিভাবে এত কম বয়সে কার্ল মার্কসকেও অতিক্রম করলেন? আমার ভিতরে খুব প্রশ্ন যাচ্ছে যে কার্ল মার্কসকেও আপনি অতিক্রম করে গেছেন খুব অল্প সময়ের মধ্যে। 23 বছর 10 মাসে ইউসিএল ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করলেন। হচ্ছে এরকম যে আপনি উত্তর দিলে সবাই আরো ইন্সপায়ার্ড হবে। ম্যানুফ্যাকচারিং ন্যাশনালিজমে এখন দেশ চলে যাচ্ছে, যে মেড ইন আমেরিকা হয়, মেড ইন চায়না হয়, মেড ইন ইন্ডিয়া হয়, তো মেড ইন বাংলাদেশ কেন হতে পারবে না? তো ভার্টিক্যাল ইন্টিগ্রেশন করা আমাদের এখন অতি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ভার্টিক্যাল ইন্টিগ্রেশন এই কারণ বর্তমানে যেই যুগটা পার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বায়নের যুগ আমরা প্রায় বিগত 40-50 বছর ধরে আমাদের অব্যাহত রয়েছে, কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিগ্লোবালাইজেশনের এজ। তো ন্যাশনালিজম কিন্তু এখন দৃশ্যমান হয়ে উঠছে। আমি একটা প্রস্তাবনা আমি জাতির সামনে তুলে ধরতে চাই যে বাংলাদেশকে একটা স্টার্ট আপ নেশন হিসেবে রূপান্তরিত করতে হবে যদি আমরা শ্রম বাজারকে রক্ষা করতে চাই। আমি সরকার প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার আহ্বান থাকবে এবং সরকারের যারা নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছে আপনাদের কাছে আমার আহ্বান থাকবে যে বর্তমানে যে স্টার্ট আপ ফান্ডের জন্য 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, এটা অবশ্যই প্রশংসনীয়, এটা প্রথম উদ্যোগ হিসাবে অবশ্যই প্রশংসনীয়। কিন্তু আমার প্রস্তাবনা থাকবে যে গভর্নমেন্ট অফ বাংলাদেশ সিড ফাইন্যান্সিয়ার হিসাবে প্রত্যেকটি ইউনিয়নে 2 কোটি টাকা বিনিয়োগ করলে সারা বাংলাদেশে যদি আমরা 10,000 কোটি টাকার একটা বাজেট রাখতে পারি, আমি বিশ্বাস করি গ্রামে গ্রামে, ওয়ার্ডে ওয়ার্ডে আমরা উদ্যোক্তা ইনশাল্লাহ আমরা সৃষ্টি করতে পারবো। এবং যাদের আপনি বলেছেন যে তারল্যের যে সংকট, পুঁজির যে সংকট, ল্যাক অফ ক্যাপিটাল এবং ক্যাপিটাল মার্কেটের যাদের অ্যাক্সেস নাই, তাদের কাছে যদি আমরা অর্থ পৌঁছে দিতে পারি, আমি বিশ্বাস করি তার মানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার
বিনিয়োগকারী হিসেবে কাজ করছে, তার পাশাপাশি তারা কিন্তু ইকুইটি হোল্ডার হিসেবে কাজ করছে। এবং আরেকটা প্রস্তাবনা আমি উত্থাপন করতে চাই যে যারা স্টার্টআপ, যারা উদ্যোক্তা যারা হয়, তাদেরকে করের আওতা থেকে যদি আমরা মুক্ত করতে পারি, যদি প্রথম 3 বছরটার জন্য ট্যাক্স এক্সামশন ফর দ্য ফার্স্ট 3 ইয়ার্স, যাতে করে তারা নিজ পায়ে যাতে স্বয়ংসম্পূর্ণ হয়ে যেতে, খুব স্বাবলম্বী সুন্দর হয়ে একটি যেতে দাঁড়াতে point পারে। আপনি আসলে বলে কারণ বলেছেন। সবচেয়ে বেশি ভুক্তভোগী কিন্তু যারা ক্ষুদ্র এবং মাঝারি শিল্প যারা Exactly. আছে, তো তাদেরকে আমাদের বরং সরকার সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারে, ইকুইটি হোল্ডার হিসেবে কাজ করতে পারে। এবং আমি আরেকটা প্রস্তাবনা দিতে চাই আপা, সুন্দর করে আপনি যেহেতু বলেছেন যে আমাদের বাংলাদেশে একটি যুব কর্মসংস্থান মন্ত্রণালয় ইতিমধ্যে নির্মাণ করা উচিত। বেকারত্বের অভিশাপ থেকে যুবকদের মুক্ত করতে হলে উদ্যোক্তা হওয়া ছাড়া অন্য কোনো আর বিকল্প নাই। আপনারা চিন্তা করে দেখেন, কুয়েতের পপুলেশন 41 লক্ষ মানুষ, কাতারের পপুলেশন 27 লাখ, আমাদের টাঙ্গাইল জেলাতে বসবাস করছে 35 লক্ষ মানুষ, আমাদের ফরিদপুর জেলাতে বসবাস করছে 32 লক্ষ মানুষ। আইসল্যান্ডের মতো একটা দেশ যেখানে 3,96,000 মানুষ, ওদের অর্থনীতি যদি 25 বিলিয়ন মার্কিন ডলার হতে পারে, আমাদের একটা জেলা তো একটা রাষ্ট্রের সমান। তো আমার কথা হচ্ছে, যদি রাজশাহী জেলার থেকে যদি রংপুর জেলাতে যদি এক্সপোর্ট করে, আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশ এত ঘনবসতিপূর্ণ একটা মার্কেট, আমরা তো লোকাল কনজাম্পশন করে আমি বিশ্বাস করি যে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারবো। যে বাড়িধারা গুলশান বনাইতে বসে গরিব মেহনতি মানুষের বুকের কষ্ট, পেটে খাওয়ার যে ক্ষুধার্ত যে পেট, এই কষ্ট কিন্তু আমাদের সুশীল সমাজে অনেকেই কিন্তু বুঝতে পারে না, উপলব্ধি করতে পারে না। তাই যদি আমরা তাদের কষ্টটা উপলব্ধি করতে চাই, একদম তৃণমূল পর্যায়ে আমাদের যেতে হবে এবং তাদেরকে কিভাবে সহায়ক শক্তি হিসেবে আমরা কাজ করতে পারি, সবার ভূমিকা, আপনার যেরকম কর্তব্য আছে আমারও কিন্তু একইভাবে আমার কর্তব্য বোধ আছে। আমি বিশ্বাস করি বাংলাদেশ একটা $2 ট্রিলিয়ন ইকোনমিতে রূপান্তরিত হতে পারবে ইনশাল্লাহ 10 বছরের মধ্যে, যদি সঠিকভাবে অর্থটা যদি সঠিকভাবে ব্যয় করা হয়। আজকে যে অর্থনৈতিক যে বাস্তব চিত্র যেটা বিরাজমান, এই অর্থনীতিতে সুফল এবং প্রবৃদ্ধির সুফল আসলে সবচেয়ে বেশি ভোগ করছে উপরে 0.01% মানুষ, কিন্তু নিচের যারা 99.9% মানুষ, তারা কিন্তু অধিকাংশ যারা, বিশেষ করে যারা 10%, 20%, 30% বটম লোয়ার ইনকাম কোয়ান্টালে যারা আছে, তারা কিন্তু এই প্রবৃদ্ধির সুফলটা কিন্তু সত্যিকার অর্থে কিন্তু পায় নাই। এবং আমাদের করা উচিত কি, একটা অর্থনীতি যেটা অংশগ্রহণমূলক। অন দ্য রেকর্ড আমি বলতে চাই, যেটা আমি বিশ্বাস করি আমার নৈতিক মানদণ্ডে বাড়ি খায়, সেটা হচ্ছে দেখেন, একজন রাজপ্রাসাদে থাকবে আর একজন সোনের ঘরে থাকবে, এক বেলা খাওয়া খাবে আরেক বেলা খাওয়া পাবে না। এই দেশের জন্য তো আমরা স্বাধীনতা আমরা অর্জন করি নাই। তো স্বাধীনতাটা মানচিত্রের মধ্যে যাতে সীমাবদ্ধ না থাকে, যুবকদের বলছি, আজকে যারা আমার দর্শক শ্রোতা যারা আমার কথা শুনছেন, আপনাদের সবার ভূমিকা রাখতে হবে। কারণ এই দেশটা আমাদের সবার, এবং দলমত নির্বিশেষে এই মহৎ স্বপ্ন বাস্তব রূপে রূপান্তরিত করতে হলে, আসলে যদি একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ যদি আমরা গড়ে তুলতে চাই, ব্যাপক আকারে আমাদের উদ্যোক্তা সৃষ্টি করতে হবে, কারণ রাষ্ট্র একটা পরিবার। কম্পেয়ার টু লাইক চায়না আগে কিরকম ছিল এবং তাদের ইনভলভমেন্ট, চাইনিজ ইকোনমিক মিরাকের কথা চিন্তা করে দেখেন, জাপানিজ একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, জাপানিজ ইকোনমি যদি রিকভার করতে পারে, জার্মান ইকোনমিক জাগারনট মেশিন, হিটলারের পরে এত যুদ্ধ বিধ্বস্ত দেশ সবকিছু কিন্তু ধ্বংস হয়ে গিয়েছিল, ওরা যদি আজকে একটা বিশ্বের শক্তিশালী অর্থনীতিতে পরিণত হতে পারে, বাংলাদেশ আজকে আমি আগে বলেছিলাম 29th richest country in PPP terms, যদি মূল্যস্ফীতির সাথে অ্যাডজাস্ট করা হয় 29th richest country in the world। বাংলাদেশে কিন্তু পর্যাপ্ত পরিমাণে অর্থ আছে, কিন্তু শেয়ার্ড ইকোনমি নয় এটা। তো আমি একটু জানতে চাইবো যে আপনাদের পরিকল্পনা কি? আমার পরিকল্পনা একটাই, আগামী 4 বছরের মধ্যে, আমার 5 বছরের রোড ম্যাপ ছিল, 5 বছরের মধ্যে 6 মাস করোনা নিয়ে গিয়েছে, তারপরে বলছি আজকে আমরা 7,000 মানুষকে অন্তর্ভুক্ত করতে পেরেছি। তো আমি নিজেকে চ্যালেঞ্জ করতে পছন্দ করি এবং আমি সবাইকে চ্যালেঞ্জ করতে পছন্দ করি। তো সবার উদ্দেশ্যে বলতে চাই, 4 বছরের মধ্যে আমরা টার্গেট নিচ্ছি, আগামী 4 বছরের মধ্যে 50,000 মানুষকে আমরা কর্মরত করার জন্য, আমরা অন্তর্ভুক্ত করে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করার জন্য এই পরিকল্পনা আমি স্থাপন করছি। তারুণ্যের শক্তির যাতে বিকাশ ঘটাতে পারি। 1000 problems is equal to 1000 opportunities। যেখানে মানুষ দেখবে সমস্যা, আমরা দেখব সমাধান। আমাদের ডিসকাশন ফোরাম শেষ করার আগে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি হযরত শাহ সুফি মাওলানা মুহাম্মদ হাসপাতুল্লাহ নকশবন্দি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি। উনি বলতেন, একতার বলে হও বলিয়ান, উড়িবে তবে আকাশে বিজয় নিশান।